প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবশ্যই ভালো আছো। আজকে আমরা রেখা, কোণ ও ত্রিভুজ এই বিষয়ের উপর পড়াশোনা করতে যাচ্ছি এবং এটা দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। আজকে আমরা একদম বেসিক নিয়ে আলোচনা করব, আর নেক্সট ক্লাসে আরো বিভিন্ন ধরনের সমস্যা। তো আজকের ক্লাস থেকে তোমাদের আরো কি কি দরকার সেই জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। সেই অনুসারে আমরা দ্বিতীয় ক্লাসটা তোমাদের জন্য ডিজাইন করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, একদম জ্যামিতির শুরুতেই আমরা আছি আজকে। তো জ্যামিতি হচ্ছে মানুষের ব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়ামের জন্য জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট। তো জ্যামিতি বা জিওমেট্রি গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা। এইটুকু আমরা যদি বলি তাহলে তোমার এমসিকিউ দাগাতে সুবিধা হবে। জিওমেট্রি শব্দটি একটি গ্রিক জিও, ভূমি, আর্থ, মেট্রন, পরিমাপ শব্দের সমন্বয়ে তৈরি। এই জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ, একটা সাধারণ অর্থ হিসাবে প্রথম ব্যবহৃত হয়েছে। তো কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের প্রয়োজনেই জ্যামিতির সৃষ্টি হয়েছিল। তবে জ্যামিতি আজকাল কেবল ভূমি পরিমাপের জন্যই ব্যবহৃত হয় না, বরং বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানে জ্যামিতিক জ্ঞান এখন অপরিহার্য। আচ্ছা, এটা প্রথমেই যে বিষয়টা সেটা পড়তে যে আমরা যেটা জানা দরকার আমাদের, স্থান কি জিনিস, তল, রেখা এবং বিন্দুর ধারণা। তো আমরা খুবই শর্টকাট এটা জানার চেষ্টা করব। দেখো, আমাদের চারপাশে বিস্তৃত জগৎ সীমাহীন। এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু। ছোট বড় বস্তু বলতে বালুকণা, আলপিন, পেন্সিল, বই, কাগজ, টেবিল, বাড়িঘর, পাহাড়, পর্বত ইত্যাদি। বিভিন্ন বস্তু স্থানের যে অংশ জুড়ে থাকে সেই স্থানটুকুর আকার, আকৃতি, অবস্থান, বৈশিষ্ট্য প্রভৃতি থেকে জ্যামিতির ধ্যান ধারণার উদ্ভব। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে বস্তুর আকার আকৃতি থেকেই এই আইডিয়া বোঝার জন্যই কিন্তু আসলে জ্যামিতিক জ্ঞান আমাদের কাছে আসছে। এখন আসো কোনো ঘন বস্তু মানে আমরা চিনি, এটা ছবি দেওয়া হয়েছে গোলক এবং একটা বক্স যে স্থান অধিকার করে থাকে তার তিন দিকে বিস্তৃত। ভালো মতো বুঝছো, কারণ সামনে এগুলো আমাদের কাজে লাগবে। এই তিন দিকের বিস্তারেই বস্তুটির তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্দেশ করে। সেজন্য প্রত্যেক ঘন বস্তুই ত্রিমাত্রিক। একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। একটি গোলকের তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার ভিন্নতা স্পষ্ট বোঝা না গেলেও একে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়। কারণ ভিতর থেকে যদি কাটি আমরা একটা টুকরা বের করি তাহলে সেখানে কিন্তু আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখতে পাবো। এই যে তোমরা ছবির মধ্যে অবশ্যই দেখছো বা দেখতে পাচ্ছ। ঘন বস্তুর যে উপরিতল নির্দেশ করে প্রত্যেক ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ থাকে। একটি বাক্সের 6টি পৃষ্ঠ, এটা আমরা জানি। গোলকের উপরিভাগও একটি তল। তবে বাক্সের পৃষ্ঠতল আর গোলকের পৃষ্ঠতল ভিন্ন রকমের। তাহলে একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে আমরা দুটো জিনিস পাইলাম, একটা প্লেন আর একটা সারফেস বা কার্ভ সারফেস। তাহলে এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তল তল দ্বিমাত্রিক। যেমন একটা টেবিলের উপরের পার্ট, একটি বেঞ্চের উপরের পার্ট হতে পারে, একটি বই। তো এইভাবে আমরা অনেক কিছু বলতে পারি। দেখো, শুধুমাত্র দৈর্ঘ্য বস্তু আছে, কোনো উচ্চতা নাই। তাহলে একটি বাক্সের দুইটি মাত্রা ঠিক রেখে তৃতীয় মাত্রা ক্রমশ হ্রাস করে শূন্যে পরিণত করলে বাক্সটির পৃষ্ঠ বিশেষ মাত্র বিশিষ্ট থাকে। দেখো, ফুল বক্স একটু কমাই দিলাম, আরো কমাই দিলাম এবং নাই করে দিলাম। নাই করে দেওয়ার পরে কিন্তু আমার এইটাই হচ্ছে আমার আসল ফিগার, লাস্টেরটা। এটাই হচ্ছে তল, একদম প্র্যাকটিক্যাল। দুইটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয়। যেমন আমার টেবিলের একটা ধার দেখো, বেঞ্চের দুটি তল যখন এক জায়গায় মিলে তখন কিন্তু আমরা দেখতে পাই যে একটা স্ট্রেট লাইন সৃষ্টি হয়েছে। এরকম বাক্সের যে কোনো কিছু, তাহলে দুইটি পৃষ্ঠ তলের যে ইন্টারসেক্টিং জায়গাটা সেটা দেখতে একটি লাইন। তো এই রেখা একটি সরল রেখা, স্ট্রেট লাইন।
একটি লেবুকে একটি পাতলা ছুরি দিয়ে কাটে, ছুরির সমতলে যেখানে লেবুর বক্রতলকে ছেদ করে সেখানে একটি বক্ররেখা উৎপন্ন হয়। তার মানে কি দাঁড়ায়, যে আমরা যদি এই যে বক্স ইট এইসব জিনিসের মধ্যে থেকে বের করি তখন কিন্তু আমরা দেখবো যে সরল রেখা, কিন্তু একটি লেবু বা একটি ফুটবল বা অন্যান্য কিছু যদি আমরা কাটি তাহলে যে কাটার পরে যে বাউন্ডারি লাইনটা সেটা কিন্তু বক্র হবে। তাহলে রেখা আবার দুই প্রকার পাইলাম, বক্র এবং সরল। রেখা, রেখা একমাত্রিক। দেখো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, মানে খুবই তাড়াতাড়ি যাচ্ছি। এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নাই। বাক্সের একটি পৃষ্ঠতলের প্রথম প্রস্থ ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ শূন্য হলে ওই তলের একটি মাত্রা অবশিষ্ট থাকে, একটি রেখা অবশিষ্ট থাকে। এভাবে তলের ধারণা থেকে রেখার ধারণায় আসা যায়। তো আমরা মোটামুটি রেখার কাছে আসলাম। দেখো এই যে তার ভিডিও, তল এর প্রস্থ আস্তে আস্তে কমছে, কমতে কমতে নাই হয়ে গেল, পুরো একটা রেখা হয়ে গেল, এরপরে আলটিমেটলি এরকম দাগ হয়ে যাবে। তাহলে বাক্সের দুইটি ধার যেমন বাক্সের এক কোণা একটি বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা কি দেখলাম, রেখা বুঝলাম। এখন দুইটি রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি হয়। এটা আমরা এইভাবেও দেখতে পারি, এই যে দুটি রেখা ছেদ করলাম, আবার এরকম করেও ছেদ করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, বিন্দু কিভাবে সৃষ্টি হয়, যে দুইটি রেখার ছেদ বিন্দু দ্বারা নির্দিষ্ট হয়। বাক্সের দুইটি ধার একটি কোণায় একটি বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা বিন্দু পাইলাম। তাহলে বিন্দুর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই, শুধু অবস্থান আছে। এটা দিয়ে এমসিকিউ আসতে পারে। একটি রেখার দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেয়ে অবশ্যই একটি বিন্দুতে পরিণত হয়, বিন্দুকে শূন্য মাত্রা সত্তা বলে গণ্য করা হয়। যাই হোক, আমরা মোটামুটি একটু একটু দেখলাম যে কি অবস্থায় আমরা আছি। দেখো আচ্ছা, এখন আমরা কতগুলো প্রশ্নের সমাধান করতে চাই, মানে আমাদের যে জ্ঞান আছে সেটা দিয়ে, তখন আমরা বুঝবো আমাদের আসলে কি কি জানা দরকার। দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের অনুপাত 3:4। কোণ দুটি কত? তো এক্ষেত্রে আমরা চিত্র আঁকি। ধরো একটা সমকোণী ত্রিভুজ তুমি বানাইতে পারো। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখলাম, এ বি সি। তো এখন আমাকে বলছে যে ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত 3:2। তাহলে এ একটা কোণ, এ একটা কোণ, কোণ দুটি কত? তাহলে আমরা যদি বলি যে এই কোণটা, ধরো একটা কোণ থাইসেক্স, এটা থাইসেক্স, এটা টোয়াইসেক্স, তাহলে এটা তো 90 আমরা জানি। তাহলে তিন কোণের সমষ্টিতে 180°। তাহলে তুমি লিখতে পারো কি, টোয়াইসেক্স থাইসেক্স প্লাস 90 ইকুয়াল টু 180। তার মানে 5x ইকুয়াল টু 90। আমরা শুরু থেকে 5x ইকুয়াল টু 90 লিখতে পারতাম, এটা যেহেতু 90, তাহলে x ইকুয়াল টু তোমার 90 ডিভাইডেড বাই 5, 18। এখন কোণ দুইটি আসলে কত? একটা 3x, একটা 2x। তাহলে ইন্টু 3, অ্যান্সার 54° একটা, আর একটা 36। এটা করতে কিন্তু আমাদের একটা স্টেটমেন্ট জানা লাগছে, এবং এটা আমরা জানি। মানে এরকম টুকটাক জিনিস যদি আমরা জানি তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো বের করা আমাদের কোনো ব্যাপারই হবে না। চলো আমরা পরেরটায় যাই। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত? সমকোণ বাদে বাকি দুটোর পার্থক্য হচ্ছে তোমার 6°।
তাহলে ক্ষুদ্রতম কোণের মানটা কত? তাহলে এখন দেখো সূক্ষ্মকোণ দুটির পার্থক্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে করতে পারি, যেমন তুমি এটাকে এভাবে লিখতে পারো, একটা কত 90, অন্য দুইটা মিলা হচ্ছে তোমার 90। তাহলে এদের একটা মনে করো ধরলাম এক্স আর একটা ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে অবশ্যই এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই 6 ডিগ্রি, পার্থক্য দেওয়া আছে। যেমন ধরো আমরা ইচ্ছা করলে এই ফিগারটা যদি তুমি এখানে নিয়ে আসো তোমার আরো বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এই কোণটা একটু বড়, এটাকে ধরলাম এক্স, এটা ছোট ধরলাম ওয়াই, তাহলে এই দুটোর সাম তো 90, ইউ নো দ্যাট, আর পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। যোগ করলাম 2i6 = 96। এগুলো কিন্তু ছোট ছোট এমসিকিউ, এমসিকিউতে এইসব জিনিস আসবে। তো আমাদের কাছে যেহেতু 991 প্লাস আছে, অতএব ব্যাপার না। 48, একটা পাইলাম 48, আর ক্ষুদ্রতমটা দেখো ওয়াইটা ক্ষুদ্রতম, তুমি শুরুতেও বের করতে পারতা। তো 90 থেকে মাইনাস 48, 42 আমার এই 42 হচ্ছে অ্যান্সার। তো অবশ্যই আমরা বুঝতে পারছি। তো আমরা চাই সবাই নিজেরা করো এবং করে অ্যান্সারটা বলো। আমরা পরেরটায় গেলাম, দেখো যে আমি একটা ফিগার আঁকলাম, এবিসি একটা ত্রিভুজ, এইখানে দেখো এ সি বি কোণ এক্স, বি এ সি কোণ টোয়াইস এক্স, আর বি কোণ 45, চিত্রে এক্স এর মান কত? তাহলে আমরা কিন্তু একই স্টাইলে করতে পারি। ধরো 45 ডিগ্রি, এরপর এক্স টোয়াইস এক্স ইকুয়াল টু 180। খুবই ছোট ছোট, যারা জানি তাদের কাছে মনে হইতেছে কি সাধারণ, কিন্তু যারা জানি না তারা একটু চেষ্টা করলে এগুলো একদম ভালো মতো জানতে পারবা। তাই এক্স 45, তাহলে আমরা এখান থেকে 180 মাইনাস 45 135, এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দিব 45, therefore x equal to 45 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার, চিত্রে x এর মান কত। এখান থেকেও আমরা সিদ্ধান্ত নিতে পারি, এটা আমাদের কাছে থাকলো x এর মান 45। দেখো সেম ফিগার, বলতে ত্রিভুজটি কোন ধরনের। এইমাত্র আমরা দেখলাম x এর মান 45 ডিগ্রি, তাহলে আমরা এ কোণ সমান সমান 2 into 45, দ্যাট ইজ 90 ডিগ্রি। তার মানে কি ত্রিভুজটি সমকোণী, অতএব ওইটার সাথে এটা কানেক্টেড। আমার সমকোণী ত্রিভুজ বের করতে আমাদের কোনো অসুবিধা হয় না। আগেরটা হয়তো বের করতে একটু সময় লাগছে, তাই দুটো কোশ্চেন যখন একসাথে আসে তখন একটাই টাইম লাগতে পারে, কিন্তু বাট অ্যাভারেজ টাইম কিন্তু একই। আচ্ছা, এরপর এখানে আমাকে বললো কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজটি যেহেতু সমকোণী, তাহলে এখানে ভূমি আর লম্ব চিন্তা করতে পারি, অথবা অন্যভাবেও তুমি করতে পারো। যেমন ধরো এই কোণটা যদি 90 হয়, তাহলে এটাকে যদি আমি লম্ব বলি, এটা হবে বেস। তাহলে এখন sin 45 বা tan 45 সমান সমান sin 45, অথবা একটা নিলেই হলো, ধরো sin 45 পারপেন্ডিকুলার, আমি এসি মনে করলাম, বাই হাইপোটেনিয়াস।
বিসি। তো সাইন 45 মানে 1/√2, এসি মানে জানি না, আর বিসি মানে 5। তাহলে আমরা কিন্তু এসি বের করে ফেললাম, মেবি বের করে করতে পারতাম 5/√2। আচ্ছা, এখন যদি আমরা আবার cos 45 নেই, সবাই দেখো cos 45, cos থিটা মানে কি, বেস বাই হাইপো। তাহলে এই ক্ষেত্রে বেস হচ্ছে এবি বাই বিসি। দেখো যদি কোনো কারণে এসব ভ্যালু জানতে অসুবিধা হয়, আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা ক্যালকুলেটরে বের করবো। এবি জানি না, আর বিসি মানে 5। তাহলে এবি সমান সমান 5/√2। তাহলে আমরা কিন্তু এখন এরিয়া বের করতে পারবো। এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু 5/√2 অবশ্যই আমাদের একেবারে পরিচিত ফর্মুলা যেটা, সেটা আমরা ইউজ করছি। দেখো প্রথমে আমরা নিলাম হাফ ইন্টু 25/2, 6.25 অ্যান্সার। স্কয়ার ইউনিট, তার মানে আমাদের এটা বের করতে অসুবিধা হয় নাই। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ক্যালকুলেটরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্যালকুলেটরটা আমাদের সাথে সবার কাছে আছে আশা করি, অতএব সেটা সঙ্গে রাখো, বই খাতা কলম। আমরা একটু দেখলাম যে আমাদের ত্রিভুজ সমুদ্র স্টেটমেন্ট জানলেই আমরা কিন্তু পারবো সবাই। তো ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করো। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করো। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, আমরা কিছু সমস্যার সমাধান করলাম। এখন আমরা আবার কিছু জ্ঞান অর্জন একটু করে নেই বা দেখে নেই, তারপর আমরা আস্তে আস্তে শুরু করি। দেখো আমাদের অনেকেই চলে আসছে। তো শৌখিন, সে অলরেডি চলে আসছে, এরপর আরো অনেকে আছে। তো তোমরা লাইনে থাকো, আমরা সামনে আগাতে থাকি। শুরুতে আমরা আবার কিছু আলোচনা, এরপর আবার আমরা করতে দিব এমসিকিউ। শৌখিন সহ আরো যারা যারা আছো, যারা রেগুলার থাকো, এবং নতুন আরো কয়েকজনকে দেখলাম, তোমরা সবাই লাইনে থাকো। দেখো আমি প্রথমে বললাম ইউক্লিডের স্বীকার্য, এগুলা তোমরা সবাই জানো, আমি জাস্ট মনে করাই দিব। সমতল জ্যামিতি, প্লেন জিওমেট্রি, যেটা দিয়ে আমরা ত্রিভুজ, রেখা, এই সব পুরাটাই কিন্তু সমতল জ্যামিতির মধ্যে আছে। আচ্ছা, যে কোনো গাণিতিক একটা উক্তি বা স্টেটমেন্টকে প্রমাণ করার জন্য কিন্তু তিনটা পদ্ধতি আছে। এটা কিন্তু এমসিকিউ তো আসতে পারে যে কয়টা পদ্ধতিতে একটা স্টেটমেন্ট প্রমাণ করা যায়। তো প্রমাণ করার জন্য আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি আর বিরোধ পদ্ধতি, কন্ট্রাডিক্টরি মেথড। তো আরোহ পদ্ধতি বেশ জনপ্রিয়, বিরোধ পদ্ধতি এরপরে আছে, আর অবরোহ পদ্ধতিটা তেমন ইউজ নাই। তো আমাদের এমসিকিউ আসলে আমরা এই তিনটা এমসিকিউ দাগ দিব। আচ্ছা, এরপরে জ্যামিতিক প্রমাণ। তো জ্যামিতিতে কতগুলো প্রতিক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে উপপাদ্য হিসেবে গ্রহণ করা হয়, এবং অন্যান্য প্রতিক্রিয়া প্রমাণে ক্রম অনুযায়ী এদের ব্যবহার করা হয়। তার মানে কি, তুমি যদি আগের একটা জিনিস প্রুভ করতে পারো বা সেটা জানো, তো সেইটা পরের কোনো একটা কাজে লাগবে, তখন এই স্টেটমেন্টটা ইউজ করবো। তার মানে কি, এটা স্টেপ বাই স্টেপ, এটা অ্যালগরিদমের মতো একটা ব্যাপার আছে। তো জ্যামিতিক প্রমাণে বিভিন্ন তথ্যচিত্রের সাহায্যে বর্ণনা করা হয়, তবে প্রমাণ অবশ্যই যুক্তি নির্ভর হতে হবে। নিয়মটা বুঝো। তো জ্যামিতিক প্রতিজ্ঞার বর্ণনায় সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন ব্যবহার করা হয়। সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা, আর বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। তাহলে এই যে পার্থক্যটা বুঝো, আমরা শুধু খালি বই থেকে লিখি, পড়ি, লিখতে থাকি, কিন্তু মূল পার্থক্যটা জানলে তোমার কিন্তু নিজে নিজে লিখতে পারবো।
যে কোনো প্রতিজ্ঞার সাধারণ নির্বাচন দেওয়া থাকলে প্রতিজ্ঞার বিষয়বস্তু বিশেষ নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট করা হয়। এই জন্য প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হয়। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত নিম্নোক্ত ধাপগুলো, এই ধাপগুলো কিন্তু তোমরা ইউজ করবা। এই সাধারণ নির্বাচন, চিত্র ও বিশেষ নির্বাচন, প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা আর প্রমাণের ব্যাপারটা। তার মানে আমি যখন উপপাদ্য করব, তো আমার এখানে প্রমাণের যৌক্তিক ধাপগুলো খুবই স্পষ্ট করে লিখতে হবে, আর অঙ্কনটা শুরু দিতে হয়। প্রমাণটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সবগুলোই লাগবে। আচ্ছা, আসলাম রেখা, রশ্মি বা রেখাংশ। একদম পার্থক্যটা ভালো মতো দেখো। এ বি হচ্ছে একটি রেখা। এই রেখাকে যদি আমি একটু ছোট ছোট ভাগে ভাগ করি, যেমন এসি একটা, বিসি একটা, তাহলে কিন্তু দুটি রেখাংশ ভাগ হয়ে গেল। তাহলে এসি একটা রেখাংশ আর সিবি একটা রেখাংশ। আসলে টোটালটাই একটা রেখাংশ উপরেরটা। আর রেখা আলটিমেটলি হচ্ছে এর মাথা এরো চিহ্ন থাকবে, এর কোনো লিমিট নাই, ঠিক আছে? তাহলে এ বি আনলিমিটেড পর্যন্ত গেল। এখন রশ্মি মানে হচ্ছে তার এক মাথায় স্থির আর এক মাথায় এরো চিহ্ন থাকবে, তার মানে সিবি একটা রশ্মি আর সি আর একটা রশ্মি। তাহলে আমরা রশ্মি, রেখা এবং রেখাংশ ব্যাপারটা কিন্তু ভালো মতো বুঝলাম। রেখা থেকে আসে রেখাংশ। এরপরে কোণ, এই যে কোণের একটা চিত্র আঁকছি। কোণ জিজ্ঞেস সংজ্ঞা যখনই তোমার পরীক্ষা আসে, তখনই কিন্তু আমরা অন্যরকম ভাবে সংজ্ঞা দিই, যে দুটি রেখা ছেদ করলে, না দুটি রশ্মি, রেখা বলবো না। সরল কোণ, দেখো দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। তাহলে সরল কোণ 180 ডিগ্রি। আমরা এগুলো শর্টকাট যাবো জাস্ট মনে করাই দেওয়ার জন্য এই জায়গাটা। সরল কোণ 180। এখানে মূল ব্যাপারটা হচ্ছে এই রশ্মি, এই রশ্মিটা তোমরা মনে রাখবা। আচ্ছা, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের সমষ্টি কত, এটা জিজ্ঞেস করলে অনেকে চিন্তা করে। তো সন্নিহিত কোণের সমষ্টি কত, এটা তোমরা একটা চিন্তা করে আমাকে জানাবা। তো আমরা সন্নিহিত কোণের একটা চিত্র আঁকছি, যে একটা কোণ ডিএবি, এই কোণটাকে ডিভাইড করছে কি এসি একটা রশ্মি। তাহলে সে এসি রশ্মি ডিএবি কোণকে দুই ভাগে ভাগ করছে। তখন এই একটা কোণ হবে অপরটার সন্নিহিত কোণ, যে কোনো একটা অপরটার সন্নিহিত কোণ। লম্ব বা সমকোণ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি লিখতেছি, রশ্মি সব। রেখা না সংজ্ঞা যখনই আসবে, কেউ যখন জিজ্ঞেস করবে, তোমরা কিন্তু তখন রশ্মি বলবো, রেখা শব্দটা ইউজ করব না। এইটার জন্য শুধু আমি এই চিত্রগুলো এখানে নিয়ে আসছি। ম্যাক্সিমাম সবাইকে যখন জিজ্ঞেস করা হয়, তখন তারা সবাই কিন্তু রেখা বলে, এটা রেখা না, রশ্মি। আচ্ছা, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। দেখো, এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ আমরা জানি, এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। সূক্ষ্ম এবং স্থূল সেটা বুঝলাম। এইখানে এসে সবাই আবল তাবল করে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কিন্তু দেখো, আমি যদি এই বরাবর একটা দাগ দিয়ে দেই, তার মানে সে 180 থেকে ছোট বড় বা 360 থেকে ছোট। তাহলে তুমি চিত্রটা মনে রাখলে তোমার আর ভুলার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি দেখলাম, যে 180 থেকে বড় আর 360 থেকে ছোট যে কোণটা, তার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই ছোট ছোট জিনিস থেকেই কিন্তু এমসিকিউ গুলো আসে। ম্যাথে সিকিউ থেকে এমসিকিউটাই গুরুত্বপূর্ণ আসলে বেশি, কারণ টাইমের কারণে অনেক সময় আমরা পারি না। তো এমসিকিউ ভালো পারবা তখনই যখন এই সবগুলো স্টেটমেন্ট, সবগুলো চিত্র, এই ছোট ছোট জিনিস যত তাড়াতাড়ি তুমি জানতে পারবা, আর সাথে তোমার ক্যালকুলেটর যদি থাকে একটা, তুমি দ্রুত ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন তো আসলে মেনলি তোমার মাথা দিয়েই করতে হবে, জাস্ট যেহেতু যন্ত্রটা আমরা ইউজ করতে পারি, তাই আমরা তাড়াতাড়ি বের করতে পারবো। তাহলে আমরা কোণ ছিলাম পূরক কোণ। পূরক কোণ কি জিনিস? একদম চিত্র, যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলে। লেট এইটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এই পাশেরটাও 45। তার মানে দেখো 45 প্লাস এক্স ইকুয়াল টু 90। যদি জিজ্ঞেস করি 45 এর পূরক কোণ কত, তাহলে এক্স এর মান বের করবো, পূরক কোণ বের হয়ে যাবে। 90 থেকে মাইনাস করে দিলে কিন্তু পূরক কোণটা বের হয়ে যাচ্ছে। এরপর আছে সম্পূরক কোণ। এমসিকিউ ধরবো এখান থেকে। তাহলে আমরা আবার সেই একই সন্নিহিত কোণের মধ্যে আছি, এক্স প্লাস ওয়াই। এরকম করে লিখতে পারি না, দুটো কোণের সমষ্টি যদি
180 ডিগ্রি হয়, তখন একটাকে অপরটার সম্পূরক কোণ বলে। তো আমরা একেবারে স্টার্টিং থেকে স্টার্ট করছি, যারা পারো তাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু বাট এই জিনিস একটু একটু করে জেনে যেতেই হবে, যেহেতু আমাদের সিলেবাসে আছে। এরপর আসলাম কি বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তো কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। চিত্রে ওএ ও ওবি পরস্পর বিপরীত রশ্মি, আবার ওসি এবং ওডি পরস্পর বিপরীত রশ্মি। আমরা চিত্রটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে বিওডি আর এওসি, আমরা ইচ্ছা করলে এটাও বলতে পারি এই কোণটাও বিপরীত কোণ, আবার এই কোণটাও বিপরীত। তাহলে আমরা বুঝছি দুটি রশ্মি ভাবে ছেদ করাবো, বিপরীত দিকের কোণকে একটা একটা বিপরীত কোণ। আচ্ছা, আমরা চলে গেলাম ট্রায়াঙ্গেলে। ত্রিভুজ কাকে বলে? জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সবাই বলে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কে ত্রিভুজ বলে। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি বলতে হবে তিনটি রেখাংশ দ্বারা। তাহলে সেই রেখাংশ বা রেখা তো বলবোই না, বাহু বললে তাও চলে, রেখাংশ কথাটা আমরা ইউজ করবো। রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। কখনো রেখা বললে কিন্তু আমাদের একটু না একটু ভুল ধরতে পারে বা ভুল হতেও পারে, কোনো কোনো স্যার নাম্বার কেটেও দিতে পারে। তাহলে সবাই একদম সুন্দরভাবে মনে রাখো, এখানে কিন্তু রেখা বলাই যাবে না, বাহু বলতে পারবো। চিত্র সমবাহু ত্রিভুজ মানে তিন বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেলের একটা হিসাব আছে, তো আমরা সেটা সামনে দেখতেছি। এখানেও দেখতে পারো যে তিনটা অ্যাঙ্গেলের সাম 180, তা তিনটাই তো সমান, তাহলে অবশ্যই 3 6 18 60 ডিগ্রি করে হবে। তাহলে এই জিনিসগুলো জানলে আমরা অনেক প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবো। সমদ্বিবাহু, দেখো যার দুই বাহু সমান, বিষম বাহু কোনোটাই সমান নয়। সূক্ষ্মকোণী, একটি মাত্র কোণ, সবগুলো কোণ সূক্ষ্মকোণ। এখানে সবগুলো একটা ত্রিভুজের সবগুলো কোণ যখন সূক্ষ্মকোণ হয় তখন তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সমকোণ, একটি মাত্র কোণ 90 ডিগ্রি। স্থূলকোণ, একটি মাত্র কোণ স্থূলকোণ, দ্যাট ইজ 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে এইটুকু আমরা এখন জেনে গেলাম, যেহেতু আমাদের টপিকই আসলে রেখা, কোণ, ত্রিভুজ। ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। ভালো দেখো যে কোন ত্রিভুজের একটি বাহু, এটা দিয়ে অনেক উপপাদ্য আছে। একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এই জায়গাটা খুবই সুন্দরভাবে মনে রাখো, বিপরীত অন্তস্থ কোণ বলে। তাহলে এইটা হলো আমার বহিস্থ কোণ। অন্তস্থ কোণটা আমরা এই সাথে সাথে দেখে নেই, এই সবগুলোই হচ্ছে অন্তস্থ কোণ। এইটা 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 মানে বিএসি কোণ, এবিসি কোণ, এসিবি কোণ, এই তিনটা কোণই এবিসি ত্রিভুজের অন্তস্থ কোণ। যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই যে যে কোণটা সৃষ্টি হলো এটা হলো তার বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের সাথে যে সন্নিহিত কোণটা থাকে এটা বাদ দিয়া বিপরীত অন্তস্থ কোণ হলো এই যে দুইটা, সিএবি আর এবিসি। তাহলে আমরা কিন্তু অন্তস্থ কোণ, বহিস্থ কোণ আর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, একটু উপপাদ্য আছে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, ত্রিভুজের সর্বসমতা, এই ব্যাপারটা আমাদেরকে একটু ভালো মতো জানতে হয়। মানে কি কি ঘটনা ঘটলে ত্রিভুজ দ্বয় সর্বসম হতে পারে। যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয়, তবে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে মনে রাখলাম কি, দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, অন্য একটা ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলেই তারা সর্বসম। এটা গেল এক নাম্বারটা। 2 নাম্বার, যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটা গেল আমাদের 2 নম্বর। যদি একটি ত্রিভুজের দুইটি কোণ, ভালো মতো শুনুন, আগে ছিল একটা কোণ, এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ তাদের সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজটি সর্বসম। 1 আর 3, এইটা একটু কম্পেয়ার করবা। দুইটা বাহু একটা কোণ, এখানে কি দুটি কোণ একটি বাহু, দুই জায়গায় কিন্তু সংলগ্ন ব্যাপারটা আছে।
দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির এক বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এইটাও আমরা মনে রাখবো, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আর এক বাহু সমান হলে ঘটনাটা ঘটে যাবে। সর্বসমতা কিন্তু আমরা বুঝলাম। এখন আমরা আরো অনেক স্টেটমেন্ট আছে, তো সেই স্টেটমেন্ট গুলো তোমরা যদি স্পেশালি আজকে পাঠাও যে এই স্টেটমেন্ট গুলো প্রুভ করে দিলে ভালো হয়, তাহলে আমরা নেক্সট দিন সেই স্টেটমেন্ট গুলো প্রুভ করে দেব। আজকে আমরা মেইনলি আরো এমসিকিউ করব। একটা ছোট্ট একটা জিনিস দেখি, দেখো চিত্রে এ বি সমান্তরাল সিডি, ভালো মতো দেখো। বিপিই কোণ সমান সমান 60 ডিগ্রি। এই যে আমি একটু দেখাই দেই, এই যে এখানে ঘটনা আছে PQ equal to PR given that হলে প্রমাণ করো যে ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ। সবাই তাহলে আমরা এখান থেকে এই জিনিসটাকে প্রত্যেকটা প্রমাণের জন্য কিন্তু মূল থিম খুবই ছোট, এটাকে একটু রং লাগায় বড় করতে হয়, আসল জিনিসটা কিন্তু খুবই ছোট। তো দেখি আমাদের স্টুডেন্টরা কি অবস্থায় আছে, ওদের একটু খোঁজ খবর নিয়ে আসি। ওকে, তো কিন্তু তোমরা একটু লাইনে থাকো, একটু পরে কিন্তু এমসিকিউ শুরু হবে। এখনকার কোশ্চেনটার উত্তর তোমরা দেখতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি কিনা দেখো, আমি জাস্ট যেটুকু দরকার ওইটুকু লিখবো। পুরা জিনিস লিখলে একটা দেখাইতে আমাদের অনেক সময় চলে যাবে। দেখো বিপিই কোণ এটা কিন্তু গিভেন দ্যাট 60 ডিগ্রি। আমরা বলতে পারি না বিপিই কোণ ডিকিউই কোণ, যেহেতু তোমার এবি সমান্তরাল সিডি আমার মতো শূন্য দেওয়া আছে, এবং আমি বলতে পারি যে ইএফ হচ্ছে তাদের একটি ছেদক, তাহলে এই যে যে কোণটা আমি লিখলাম এই কোণটার নাম কি? এটা অবশ্যই আমরা জানি, এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণের কারণে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম একবারে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে ডি কিউ ই কোণ, এটাকে ইচ্ছা করলে আমরা আরো সুন্দর করে এরকমও লিখতে পারি আর কিউ পি, আর কিউ পি আর ডি কিউ ই সেম অ্যাঙ্গেল, কিন্তু সেম। আচ্ছা, আমরা আর একটা জিনিস জানি যে একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু পি কিউ সমান PR, তাই সমান সমান বাহুর বিপরীত কোণ PRQ আর হচ্ছে PQR হবে। তাই যদি হয় তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল PRQ সমান সমান 60 ডিগ্রি। কারণ কি? যেহেতু PQR 60 ডিগ্রি, এই দুটো সমান, তাহলে আমাদের কাছে এই মুহূর্তে দুটি কোণ কিন্তু আমরা 60 ডিগ্রি প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হিয়ার উই গেট PQR প্লাস QRP প্লাস QPR সমান সমান 180। দেখো PQR 60, QRP 60 আর QPR সমান সমান 180। তাহলে এখান থেকে আমি সরাসরি QPR মাইনাস 120
দ্যাট ইজ 60। এখান থেকে কিন্তু আমরা এইটাও পেয়ে গেলাম 60। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা জিনিস দেখছি যে সমবাহু ত্রিভুজের তিনটা কোণই 60 60 হবে। তাহলে যেহেতু তিনটা কোণই 60 60 হয়ে গেল, অতএব আমরা বলতে পারি একটু লিখবা, অতএব ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমার মনে হয় না যে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে। তো এখন আমরা আরো কিছু এমসিকিউ দেখব। তো যারা যারা লাইনে আছো তারা রেডি হও উত্তরগুলো দেওয়ার জন্য, রেডি হয়ে যাও। এরপরে জানাবা যে এখান থেকে অন্য কিছু দরকার আছে কিনা, তাহলে কালকে ক্লাস ওইভাবে ডিজাইন করা হবে নেক্সট ক্লাসটা। দেখো, আমি প্রথম কোশ্চেনে গেলাম, যারা যারা লাইনে আছো তারা খুবই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবা। মোটামুটি যেটুকু জানছি সেটুকু দিয়ে এই উত্তরগুলো আজকে দিব। এরপর আমরা দেখব কি অবস্থা, যে নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ধরো সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যেটাই থাক, দৈর্ঘ্যের এককে আছে। এখন আমরা এই প্রথম কোশ্চেনের উত্তর চাই, কে এই উত্তরগুলো তাড়াতাড়ি দিতে পারে দেখি আমরা। খুবই কম সময় লাগবে, আশা করি দ্রুত উত্তর চলে আসবে। শৌখিন, তারপর ইচ্ছা ডানা, দেখি উত্তরটা আসে কিনা। 3। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কলেজের নামটা একটু, স্কুলের নামটা একটু পাঠাই দিও, তাহলে আমরা বলে দিব। 3 4 7, এটা হচ্ছে সম্ভব। তো আমরা দেখি, আমরা একটু বলার চেষ্টা করি যে এটা সম্ভব হবে তখনই যখন যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। তো এই যে গ নাম্বারটা দেখো, 3 যোগ 4 সমান সমান 7, সমান হয়ে গেছে। সমান হলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না। তাই আমরা প্রথমটার ক্ষেত্রে দেখো দেখতে পাই যে 5 যোগ 6 ইকুয়াল টু 11 গ্রেটার দেন 7। তাহলে এরকম করে তুমি একেবারে সবগুলো দেখতে পারো মন চাইলে। দেখো, এরপরে মনে হলো তোমার 6 যোগ 7 13, অবশ্যই 5 থেকে বড়। তো আমরা যেদিকেই যাই আমরা দেখতেছি যে প্রথমটা মোটামুটি কন্ডিশন ঠিক আছে, সি নাম্বার তো ফেল করলো। এখানে দেখো 5 প্লাস 7, চেক করার জন্য আমরা একটু দেখাচ্ছি। 12 14 থেকে ছোট, মিথ্যা হয়ে গেছে। এরপরটার ক্ষেত্রে দেখো একটা মিথ্যা হলেই বাতিল, আর সত্য হলে তিনটে সত্য হইতে হবে, 6, এটাও বাতিল। তো সো দ্যাট আমরা দেখলাম এ নাম্বার কোশ্চেন হচ্ছে, এ নাম্বার অপশন হচ্ছে সত্য। তো আমরা দেখি এর মধ্যে আমাদের অন্য কেউ উত্তর পাঠাইলো কিনা। হ্যাঁ, একেবারে শৌখিন, থ্যাংক ইউ, সে উত্তরটা অলরেডি পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ শৌখিন, আমরা পরের উত্তরটা তোমার কাছ থেকে আরো দ্রুত আশা করছি। আমরা পরেরটায় চলে গেলাম। দেখি কত তাড়াতাড়ি পারো। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত। এটার জন্য আমরা কয়েক সেকেন্ড টাইম তোমাদেরকে দিতে পারি। দেখো, আমি একটা ফিগারও এঁকে দিতে পারি।
আচ্ছা, একটু এক্সটেন্ড করে দিলাম। তাহলে এখন কারো হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। 2 এর দেখি অবস্থা। 2 এর হ্যাঁ অবশ্যই হয়েছে। তো আমরা সবাইকে একটু বুঝাই দেওয়ার জন্য দেখো, এইটা হলো 60, সো দ্যাট এই পাশেরটা হচ্ছে তোমার 120, সিমিলারলি এইটাও 120। তাহলে দুইটা বিয়োগফল অবশ্যই 0। তো এই নিয়ে আমাদের কোনো কনফিউশন আশা করি নাই। আমরা পরেরটায় চলে গেলাম। 3 নাম্বারটা দেখো, চিত্রে আরপিএস এর মান কত? আরপিএস দেখো সবাই, আমার মনে হয় উত্তর এতক্ষণ হয়ে গেছে। এই যে একদম সহজে আমি উত্তরটা তোমাদের এই ক্যালকুলেটর দিয়ে দিয়ে দিলাম। দেখো তাকাইলে উত্তর হয়ে যায়। কি মেশিন, মানে জাদুকরি মেশিন। এটা হলো আমরা কিছুক্ষণ আগে একটা বললাম যে ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণ হবে তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। একদম একটা দিয়ে আমরা করতে পারবো। আবার অন্যভাবেও করতে পারো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা বের করবা, এরপর 180 থেকে এটা মাইনাস করবা, তাও হবে। তাতেও আমাদের কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা এরপরে চলে গেলাম 4 নাম্বার কোশ্চেনে। দেখো এ ও সি একটি সূক্ষ্ম কোণ, তাহলে যেহেতু এ ও বি একটি সমকোণ, তো চিত্র দেখে বুঝছি এ ও বি সমকোণ, তার থেকে ছোট সূক্ষ্ম কোণ 1 সত্য 2 সত্য 3 এওডি প্রবৃদ্ধ কোণ। তো আমাদের যে নলেজটা আজকে ছিল প্রবৃদ্ধ কোণের, সেটা হলো 180 থেকে বড়। প্রথম কন্ডিশনেই তো এটা মিথ্যা হয়ে গেল, কিন্তু 180 থেকে ছোট হয়ে গেছে, অতএব এটা কাটা। তাহলে আমাদের উত্তর হবে 1 আর হচ্ছে 2, গ নাম্বার। তো এটা বুঝতেও আমাদের কোনো অসুবিধা হয় নাই। আশা করি সবাই ক্লিয়ার। আমরা 5 নাম্বারটা চলে গেলাম। একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজটি সর্বতভাবে মিলে যায় তবে ত্রিভুজটি সর্বসম। অবশ্যই ত্রিভুজ দুইটির অনুরূপ বাহুর সমান, যদি মিলে গেলে অবশ্যই সমান, অনুরূপ কোণও সমান, অবশ্যই সমান। তাহলে অবশ্যই অ্যান্সার লাস্টেরটাই হবে। তার মানে মোটামুটি যেটুকু বেসিক আলোচনা করছি সেটুকু নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পারি। 6 একেবারে ভালো মতো দেখো, এ বি সমান্তরাল এফ, ঠিক আছে, এইটা আর এটা সমান্তরাল সিডি, তিনটে সমান্তরাল, বিডি লম্ব সিডি, বিডি লম্ব সিডি, তার মানে এই কোণগুলো 90। এ ই এফ এর মান কত? এ ই এফ এর মান কত? এটা দুই ভাবে করা যায়, দুই ভাবে করা যায়। একটা ভাব হলো এ ই এফ বি, এটা একটি চতুর্ভুজ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। তাহলে দেখো এই যে 90, এই যে 90 90 90, তাহলে শুধু বাকি আছে এইটুকু। তাহলে আমাদের কাছে তো মেশিন আছেই, একদম সহজ। তাহলে আমরা খুবই সুন্দরভাবে দেখতে পারি। দেখো 90 যোগ ওই আর একটা 90 যোগ 120, বাকি আছে তাহলে কত? 360 থেকে মাইনাস করে দাও 60। তাহলে আমরা দেখলাম অ্যান্সার হবে 60। এই একটা ওয়ে। আর একটা শর্টকাট ওয়ে হলো যে দুটি রেখা যদি সমান্তরাল হয় এবং তারা যদি একটি ছেদক দ্বারা আটকানো থাকে, তাহলে ছেদকের যে এক পাশের যে অন্তস্থ কোণ আছে তাদের সারা জীবন 180 হবে। তাহলে 120 আর কত যোগ করলে 180 হয়? 60।
তাহলে এটাও কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার হলো না, খুবই সহজ হয়ে গেল। তো উত্তর দিতে থাকো শৌখিন, আমি তোমার কাছে আসবো। আমরা গেলাম বিএফই, এটা তো কিছুক্ষণ আগেই দেখলাম, এটা আগেরটার থেকে সহজ। 90, কারণ এই তিনটাই সমান্তরাল, যদি 90 হয় তো ওটাও 90। একই সিস্টেম। এখন দেখো সিবিএফ আর সিইজি, এদের সাম কত? সিইজি আর সিইএফ, তার মানে এইটুকু চাই। তাহলে এখন তো আমরা এই পুরাটা জানি 180, তাহলে 180 থেকে আমি যদি এ ই মাইনাস মানে 60, দ্যাট ইজ 120। তো আমাদের কোনো অসুবিধা হয় নাই আশা করি। 90 ডিগ্রি মাইনাস এক্স এর পুরো কোণ কোনটি? তো পুরো কোণের হিসাব তো আমাদের কাছে আছেই, যে 90 থেকে মাইনাস করে দিব, দেন পুরো কোণ পেয়ে যাব। কাটা গেল, থাকলো কি এক্স। আচ্ছা, বিওসি কোণ কত? তাহলে এটা ও, তাহলে এই পুরা কোণটা তো এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 30 যদি মাইনাস করে দেই, তাহলে যা থাকে ওইটাই আমার অ্যান্সার হবে। ওইটা করে দাও। দেখো 180 মাইনাস 30, 150। তো আমাদের মোটামুটি আমরা বলতে পারি আমাদের কারো কোনো অসুবিধা হয় নাই। তারপরেও সামনের দিন আরো অনেক উত্তর আশা করছি তোমাদের কাছ থেকে। আজকে কিছু সাধারণ এমসিকিউ ছিল, তারপরেও রনিতা সরকার, তোমার উত্তর, শৌখিন, সবাই চলে আসতো তোমরা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা লাইনে আছো। নেক্সট দিন আরো অনেক সুন্দর সুন্দর কোশ্চেনের উত্তর তোমরা দিবা, এবং ওখানে আরো অনেক আকর্ষণীয় এমসিকিউ থাকবে। তোমাদের কাছ থেকে আমরা উত্তর চাচ্ছি। এখানে ইচ্ছা ডানা সেও থাকবে, রনিতা সরকার আর শৌখিন এবং আরো অনেকেই। তো চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপারটা সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটর চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলা। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখো, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করো। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করো। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। দেখো আসল নকল ক্যালকুলেটর কিভাবে চেক করা যায়, সেই জিনিসটা অনেক সুন্দর করে দেখে নাও। সবচেয়ে আকর্ষণীয় জিনিস যে কুইজ কন্টেস্ট, এবং সেখানে পার উইকে 3 জন করে পুরস্কার পাচ্ছে। তোমরা নিজেরা অংশগ্রহণ করবা এবং অন্যদেরকে বলবা। এটা সবচেয়ে আকর্ষণীয় বর্তমানে ক্যাসিও কোম্পানি এটা আমাদের জন্য করেছে, এবং তাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে যে তারা এত সুন্দর একটা জিনিস এখানে আয়োজন করেছে। সবাই অনেক ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা দেখি আমাদের যারা সর্বশেষ পার্টিসিপেন্ট তাদের কি অবস্থা। থ্যাংক ইউ অভিজিৎ সাহা, তোমার চাওয়া পূরণ হোক। আমরা আরো অনেক সুন্দর সুন্দর এমসিকিউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে দিতে হয় সেটা আমরা শিখাই দিব। তো আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজান দিচ্ছে। থ্যাংক ইউ মোহাম্মদ শাফিন নূর। থ্যাংক ইউ সবাইকে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।